আসসালামু আলাইকুম। দেশ সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মুক্তা মাহমুদ। আমার সঙ্গে আলোচক হিসেবে আমার ডান দিকে আছেন বিএনপির সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং তার পাশে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। দুজনেই খুব পরিচিত মুখ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরকার ও রাজনীতির দায় দায়িত্ব। তো সরকার এবং রাজনীতির দায় দায়িত্ব নিয়ে যেহেতু কথা বলবো, প্রথমেই আমি এবিএম মোশাররফ হোসেন আপনার কাছেই আসতে চাই। বিষয়টা তো শুনলেন, সরকার এবং রাজনীতির দায় দায়িত্ব। সেই দায় দায়িত্বের জায়গায় যদি জানতে চাই, প্রথমেই আসবে মানুষের নিরাপত্তা এবং পরবর্তীতে যদি বলি স্বাস্থ্যের যে বিষয়টি, সেই বিষয়টা আমরা আলোচনা করব। যদি নিরাপত্তার কথা বলি, এখনো মানুষের মধ্যে আতঙ্ক। সেই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল নিরাপত্তা নিয়ে, মানুষ যে আতঙ্কগ্রস্ত হয়েছিল, পুলিশের এর মধ্যে পোশাকের পরিবর্তন হয়েছে, আইন শৃঙ্খলার আসলে কতটা উন্নতি হয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহলোচক প্রফেসর পারভেজ করিম আব্বাসী এবং আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা দেশের সরকারের মূল দায়িত্ব কিন্তু জনগণকে অর্থাৎ নাগরিকদেরকে স্বস্তিতে রাখা, তাদের নিরাপত্তা, তাদের চিকিৎসা, তাদের সামগ্রিকভাবে তাদেরকে ভালো রাখাই একটা সরকারের মূল দায়িত্ব কিন্তু হওয়া উচিত বলে আমরা মনে করি একজন নাগরিক হিসাবে। এখন বাংলাদেশে গত আপনি দেখেছেন 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে। নির্বাচনে মানুষ এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো বিতর্ক ছাড়া একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এত চমৎকার ইলেকশন হয়নি। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছে। এখন বিএনপি কিভাবে ক্ষমতাটা দায়িত্বটা পেলেন সেটা যদি আমরা একটু আগে যদি বিশ্লেষণ করি, শানে নাজুলটা কি ছিল। আপনি দেখবেন যে আমরা দেখেছিলাম যে বিএনপি যখন ক্ষমতা নিচ্ছে তখন দেশে একটা মব কালচারের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করি। আমরা আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি, অর্থনৈতিক ক্ষেত্রে চরম মন্দা, বিনিয়োগ নাই, চাকরি নাই, কর্মসংস্থান নাই, এবং রাজনীতির ক্ষেত্রেও একটা শূন্যতা ছিল। এমনি অবস্থায় কিন্তু বিএনপি ক্ষমতাটা নিয়েছে। আপনি দেখেন আজকে মানে 2 মাস, হয়তো আড়াই মাস হলো, আড়াই মাস আজকে ক্ষমতা। এর মধ্যে দেখেন মব কালচারকে বিএনপি এই সরকার কিন্তু খুব চমৎকার ভাবে হ্যান্ডেলিং করে ইতিমধ্যে দমন করেছে, নিয়ন্ত্রণ করেছে। আজকে আইন শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা কিন্তু ফিরে এসেছে। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উন্নয়নের চাকা যে স্থবির ছিল সেই চাকাটাকে সচল করার চেষ্টা করছে। অর্থাৎ সরকার শুরুটা অত্যন্ত ইতিবাচক ভাবে করেছে এবং তার একটি ফলও কিন্তু জনগণের মধ্যে পেতে বসেছে। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে একটু আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনি বলেন মব কালচার ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। আমরা কিন্তু গত মাসেও দেখেছি যে মব কালচার কুষ্টিয়াতে এই ঘটনা ঘটেছে এবং আইন শৃঙ্খলার যে বিষয়টা বলছিলাম, চুরি ছিনতাই, এই জায়গাগুলো কিন্তু মানুষ এখনো নিরাপদ না। না, এখানে আপনার কথাটা আমি বুঝতে পারি। কুষ্টিয়া যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ জানেন বাংলাদেশে একটা ধর্মীয় একটা কিন্তু বিভাজন আছে। এটা কেমন আমাদের যেমন ইসলাম ধর্মের মধ্যে নানা গোষ্ঠী, নানা সেবার, কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ ওই যে আহলে হাদিস, কেউ আবার ওই সুফি, এরকম আছে। এদের মধ্যে দ্বন্দ্বটাকে আপনি সামগ্রিক দ্বন্দ্ব হিসাবে যদি আপনি মূল্যায়ন করেন তাহলে আমি মনে করি এটা সঠিক হবে না। এবং আপনি দেখেন কুষ্টিয়ার ঘটনার একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সরকার কিন্তু তারপর যথাযথ যে ব্যবস্থাটা গ্রহণ করা সেই ব্যবস্থাটা সরকার কিন্তু গ্রহণ করেছে। সুতরাং এক্ষেত্রে আপনি মব কালচার হিসাবে এটাকে যদি আপনি চিহ্নিত করেন, আমি মনে করি যে এটা খুব এই কমেন্টটা দিয়ে সুবিচার করা হবে না। এক, দ্বিতীয়ত আরেকটা কি বললেন, ছিনতাইয়ের কথা বললাম যে রাস্তা। এখন আপনি দেখেন বাংলাদেশের মানুষের টোটাল একটা ভঙ্গুর অর্থনীতি থেকে কিন্তু যাত্রা শুরু হয়েছে সরকারের। আজকে দেখেন আমরা ব্যাংকে টাকা নাই, তারল্য সংকট, আজকে আমাদের বিনিয়োগ হচ্ছে না, সুতরাং কর্মসংস্থান হচ্ছে না। ইন্টিএম গভর্নমেন্ট, বিশেষ করে ইউনূস সরকারের আমলে আপনি দেখেছেন যে প্রায় 400 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আমার বেকারত্বের হার ছিল 20%, সেইটা 27%-এ চলে গেল। আমার বিনিয়োগ তো নাই বললেই চলে। তো সুতরাং এখানে কিন্তু একটা কর্মহীনতা তৈরি হয়েছে, এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই কর্মহীনতার কারণে কিছু কিছু জায়গায় ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায় 2-1টি ঘটনা ঘটছে, কিন্তু এইটাকে আপনি সামগ্রিক বিশ্লেষণ করলে আমার মনে হয় ঠিক হবে না। বরং আমরা মনে করি যে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভালো অবস্থার দিকে চলে যাচ্ছে।
আপনি যেটা বললেন একটু পারভেজ করিম আব্বাসি, আপনার কাছে একটু জানতে চাই, তারপরে আবার মোশাররফ হোসেন আপনার কাছে আসব। যে বিষয়টা বলছিলেন বিচ্ছিন্ন ঘটনা, এই যে বিচ্ছিন্ন ঘটনা বলে পার পাওয়ার যে প্রবণতা, এর আগেও আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। আবার এই সরকার একটা যে অবস্থায়, মোশাররফ হোসেন যেটা বলছিলেন যে যে অবস্থায় দায়িত্ব নিয়েছে, সেটা আমরা নিজেরাও দেখেছি যে কোন অবস্থায় আসলে এই সরকার দায়িত্ব নিয়েছে, এবং এই সরকারের মাত্র আড়াই মাস আসলে কতটা করতে পারে সেটাও আমরা একজন দেশের মানুষ হিসেবে জানি বা বুঝতে পারি। তারপরেও এই বিচ্ছিন্ন ঘটনা বলে পার আসলে কতদিন পেতে পারে? এবং আচ্ছা, ধন্যবাদ। আমি আমি আপনার বক্তব্যের মধ্যে যে দেশবাসীর যে সংখ্যাটা, এটা এটা আমি একই সাথে একমত যে একটি ঘটনা অনেক বেশি, কিন্তু বাস্তবিকে আমরা দেখি যে আপনি যদি যত সুদক্ষই আপনার এখানে আইন প্রশাসন আপনার এখানে থাকুক বা আইন রক্ষাকারী এখানে যে সংস্থা থাকুক, ঘটনা ঘটে। এটা আপনার সৌদি আরবেতেও ঘটে, এটা চায়নাতেও ঘটে, কিন্তু একটা হচ্ছে যে এটা হচ্ছে কুইক ডিটেকশন এবং হচ্ছে ডিউ প্রসেস অফ দ্য ল এবং ডেটারেন্স। যদি আপনার অপরাধীদেরকে যদি এখানে তাড়াতাড়ি যদি এখানে হচ্ছে মানে তথ্য নিয়ে আপনি যদি এখানে ওদেরকে ধরতে পারেন, ওদের ঠিক বিচার হয়, তাহলে কিন্তু মানুষ এখানে হচ্ছে অনেক মানে ক্রিমিনাল এলিমেন্টস যেগুলো আছে, অসামাজিক যে এখানে আমাদের সমাজের মধ্যে একটা অংশ আছে, তারা কিন্তু ভয় পায়। এখন আমি আসি হচ্ছে ভাই আমাদের যেটা বললেন, অনেক অংশে কথাটা ঠিক ওনার, যে আপনি দেখুন প্রথমে হলো যে শেখ হাসিনা সরকারের শেষের 1-1.5 বছর প্রত্যেকটি দেশে যে মানে অবকাঠামো যেগুলো আছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন আছে, আপনি যদি পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, বিউরোক্রেসি বলেন, এইভাবে এখানে মেরুকরণ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে, ওদের সক্রিয়তা ছিল না। এবং তারপর হলো হচ্ছে অগস্ট 5 জুলাই থেকে অগস্ট 2025 এখানে হচ্ছে গণবিপ্লব, এবং তারপর 18 মাস একটা দেশে একটা নৈরাজ্য এখানে চললো। তো এইরকম একটা সময় যখন যে কোনো সরকার আসে, এখন বিএনপি সরকার আসে বলে বিএনপিকে আমরা বলছি, যে এইরকম সময় পুলিশ প্রশাসনের একেবারে নিরুৎসাহিত হয়ে গেছিল, ওরা ডিসক্রেডিটেড হয়ে গেছে। তো ওদের মধ্যে আবার সেই আত্মবিশ্বাসটা নিয়ে আসা, জনগণের সাথে পুলিশের যে এখানে একটা সংযোগ ছিল, এটাকে বিচ্যুতি ঘটেছে, ওটাকে আবার রিএস্টাবলিশ করা, এবং আস্তে আস্তে আইন শৃঙ্খলা অবস্থার এখানে হচ্ছে অবনতিটাকে ঠেকানো এবং আস্তে আস্তে উন্নতিটা করা। আমার মনে হয়, কেন এখন দেখুন যে 2.5 মাসে কত কিছু বলবো, সমালোচনা করতে চাইলে তো অনেক করতে হবে এবং সময় অনেক আছে, নিশ্চয়ই করা যাবে। কিন্তু এখন হচ্ছে এই প্রধানমন্ত্রী নিজে এবং এমনকি আমাদের যিনি আমাদের গৃহমন্ত্রী আছেন বা হোম মিনিস্টার আছেন, উনি কিন্তু এখানে খুব খুব প্রোঅ্যাক্টিভলি এরা বলছেন। এবং আমরা কিন্তু দেখছি এই মব কালচারটা যেরকম 18 মাসে যেমন হচ্ছে মিজলস এখানে প্যান্ডেমিকের মতো হয়ে গেছিল, ওটা কিন্তু অনেক অংশে কমে গেছে। কিন্তু মাথায় আরেকটা জিনিসও রাখতে পারে, যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারের ইমেজকে হচ্ছে চ্যালেঞ্জের মুখে আনার জন্য বেশ কিছু এখানে আমি বলবো যে হয়তো ওনাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে, বা হচ্ছে যে অন্যান্য যারা এখানে রাজনৈতিক ইকুয়েশনের বাইরে যারা আছে তারাও এটা করতে পারে। এবং আমাদের দেশে আরেকটি জিনিস যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত, যে বিগত 2.5-3 বছর থেকে আমাদের প্রায় এখান থেকে অ্যাটেনশনটা চলেই গেছিল দেশে, যে এখানে একটা র্যাডিক্যালাইজেশনের ভাব বা জঙ্গি যে এখানে সংস্থাগুলো আছে, এই বিগত 18 মাসে কিন্তু কোনো চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না, কোনো ওভারসাইট ছিল না। তো সরকারের হাতে এটাও একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি এই বলে বলবো না যে কোনো একটা ঘটনা ঘটলো আর আমরা বলবো যে সরকার নতুন আসে, এটা নিশ্চয়ই সরকারের কাছে দায়বদ্ধতা আছে। প্রধানমন্ত্রী নিজেও এখানে এতদিন পর্যন্ত যা আমরা দেখছি, হি ইজ ভেরি কনসিয়াস এবং চেষ্টা করছে। এবং সামনে যেটা এখানে আমার মনে হয় যে হোম মিনিস্ট্রি করবে, যে ক্লোজ এখানে হচ্ছে র্যাপিড রেসপন্সের জন্য ড্রোন সিস্টেমও হয়তো ইমপ্লিমেন্ট করা যেতে পারে। কিন্তু আমাদের সবই করা যেতে পারে, ড্রোন সার্ভেলেন্স বা এখানে হচ্ছে যে জিপিএস ডিটেক্টর, অনেক কিছুই করা যেতে পারে, যে এখানে হচ্ছে ক্রাইম স্পটগুলোকে ডিটেক্ট করা। এবং একটা জিনিস আমার ভালো লেগেছে, যে পুলিশের যে আগে যে পুলিশের পোশাক পরিবর্তন করে তো পুলিশের চরিত্র পরিবর্তন করা যাবে না। পুলিশ অত্যন্ত অবিচ্ছেদ্য একটা অংশ একটা রাষ্ট্রের। তো পুলিশকে শত্রু ভেবে তো লাভ নেই। পুলিশকে যাতে রাজনৈতিকরণ না করা হয়, পুলিশকে কোনো সরকার যাতে রাজনৈতিক এখানে স্বার্থের জন্য ব্যবহার না করে, নিপীড়নের জন্য, গুম খুনের জন্য বা অবৈধ কোনো কাজ না করার জন্য, এটার জন্য সরকারও বলেছে যে তারা কমিটেড। এবং আমি এটাই বলবো যে সরকারের চিন্তা করা উচিত যে
আজ ক্ষমতায় কাল বিরোধী হবে, তো একই পুলিশ দিয়ে তো নিপীড়ন করা হয়েছিল। তো এই পুলিশকে যাতে অ্যাবাভ সকল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো যাতে পলিটিক্যাল ডিভাইডের উপরে রাখা হয়, এবং তার সাথে সাথে জনগণের জবাবদিহিতা তো নিশ্চয়ই আছে, কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এবং এই যে অশৃঙ্খলা করার জন্য যারা এখানে মানে দেশের এখানে ইমেজটা প্রতিপন্ন করতে যাচ্ছে, এমনও তো হতে পারে দেশে যাতে এখানে স্থিতিশীলতা না আসে, দেশে যাতে এখান থেকে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ না আসে, বা দেশ থেকে যদি আমাদের দেশি ব্যবসায়ীদের এখানে যেতে আস্থাটা চলে যায়, এখান থেকে ক্যাপিটাল ফ্লাইট, এটার জন্য করা হতে পারে। তো সরকারের এখানে নীতি নির্ধারকদের ক্লোজ কোঅর্ডিনেশন হবে, এবং আমি আমার বিশ্বাস যে এখন সরকার আপাতত এটাই করছে। একটু পারভেজ করিম আব্বাসী যেটা বলছিলেন যে সরকারি ইমেজ একটা সংকটে ফেলতে পারে এই 2 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে, আপনারা কি এরকমটা কোনো কিছু দেখে, যেহেতু আপনি সরকারি দলের একটা অংশ, সেই হিসেবেই সরকারি দলের একজন সংসদ সদস্য, সেই হিসেবে আপনাকে আমি জানতে চাচ্ছি যে এই ইমেজ সংকটে আসলে পড়েছে, মানে ফেলতে চাই কিনা, আপনাদের কাছে এরকম কোনো তথ্য আছে কিনা? কারণ আমরা এর আগেও দেখেছি যে এক ধরনের যে শীর্ষ সন্ত্রাসীদের যে টিটন হত্যার পর যে ঢাকায় বড় বড় সন্ত্রাসীদের একটা ছাড় পাবার, এবং পারভেজ করিম আব্বাসী নিজেও বলছিলেন যে জঙ্গিবাদের যে একটা তৎপরতা ছিল সেই জায়গাগুলো কিন্তু যে 5 আগস্টের পর অনেকেই ছাড়া পেয়েছে, জেল থেকে অনেক বড় বড় সন্ত্রাসী তারা জেল ভেঙে বের হয়েছে, তো সেই জায়গাগুলো আসলে আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো একটা রাজনৈতিক গভর্নমেন্ট ক্ষমতা আছে, সুতরাং তার তো নিশ্চয়ই প্রতিপক্ষ আছে, আমি শত্রু বলবো না, তার তো নিশ্চয়ই কম্পিটিটর আছে, তারাও তো রাজনীতির ভাবে এই সরকারকে মেলাইন করার চেষ্টা করবে। এইটাকে আমি আমি মনে করি এটা হেলদি ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটাকে আমি স্বাগত জানাই। এবং প্রফেসর সাহেব যে কথাই বলেছে আমি তার অনেক কথার সাথে একমত, যে একটা গভর্নমেন্ট কিন্তু শুরু করেছে। আপনি দেখেন, আপনার যদি একটা ঘটনা আপনাকে স্মরণ করে দিই, যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমাদের ইউনিভার্সিটির আমলে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছিল, প্রফেসর সাহেব জানার কথা, ডাক ডোল পিটিয়ে প্রায় 3-4 কোটি টাকা খরচ করে বলা হচ্ছে যে বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাবে, কিন্তু আপনি দেখবেন একটা টাকা কিন্তু তারা এখানে আনতে পারে পাহাড়ের মুশিক প্রসবের মতো অনেকটা। একটা কেন আনতে পারে নাই? তাদের একটাই কথা ছিল, কোন মানে গণতান্ত্রিক সরকার না হলে আমরা এখানে ইনভেস্ট করব না, এটা কিন্তু তাদের মূল দাবি। আজকে বাংলাদেশে একটা গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাদেরও একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। তো সুতরাং আমরা মনে করছি যে আমরা শুরু করেছি, কিন্তু ইতিমধ্যে কিন্তু নানা আলোচনা হচ্ছে, সরকারও নিজেকে গুছিয়ে নিচ্ছে। আর আরেকটা জিনিস আপনাকে যে কথাটি প্রফেসর সাহেব অত্যন্ত চমৎকার হয় বলেছে, যে আমরা আমলাতন্ত্র ছাড়া আমরা চলতে পারবো না, আমরা পুলিশ ছাড়া আমরা চলতে পারবো না। তো সুতরাং এই দুটি সংস্থাকে বা এই দুটি আমি যদি গোষ্ঠী বলি, এদেরকে মোরালিটি কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। যেমন পুলিশকে এমন ভাবে নগ্ন দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে যে এখন মানুষের মাঝে একটা ধারণা ছিল যে পুলিশ মানে কোনো একটা দলের পারপাস সার্ভ করে। এই খোলস থেকে তাদেরকে আমাকে বের করে নিয়ে আসতে হচ্ছে। এটা কিন্তু একটা সরকারের জন্য মারাত্মক চ্যালেঞ্জ। এবিএম মোশাররফ, আপনার বিরতির পর আবার আপনার কাছে আলোচনায় ফিরে আসবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সে সময় এই পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি দেশ সন্ধ্যায়। আলোচনার বিষয় ছিল আমাদের সরকার ও রাজনীতির দায় দায়িত্ব। সরকার এবং রাজনীতির দায় দায়িত্ব থেকে আমি একটু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষকও সেই সঙ্গে, এবং অর্থনীতির অধ্যাপক, আপনার কাছে একটু জানতে চাইব যে আমাদের এখন যে অর্থনীতির পরিবেশ, আজকে আমি যেটা দেখলাম যে টিসিবির পণ্য শুরু হয়েছে এবং দীর্ঘ লাইন, কেউ কেউ লাইনে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন, সেই আগের মতোই অবস্থা। এবং প্রতিটি পণ্য যদি বলি, পণ্যের দাম বাজার করতে গেলে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। তো এই সরকার যে দায় দায়িত্ব নিয়ে এসেছিলেন এবং একটা রাজনৈতিক সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আসলে সরকার কতটা পূরণ করতে পেরেছে, আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। একটা রাজনৈতিক সরকারের কাছে, এবং আমি বলবো যে একটা সুষ্ঠু নির্বাচিত একটা সরকারের কাছে অবশ্যই জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। কিন্তু আমাদের এখানে হচ্ছে যে একটু বাস্তবধর্মী একটা আলোচনা করতে হবে। নিশ্চয়ই বিগত 4 বছর ধরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB এগুলো বলছে, কেন তখন তো আমাদের শেখ হাসিনা শেষের দিকে সরকারের যে তথ্যপত্র, এটা নিয়ে তো যথেষ্ট মানে শঙ্কা আছে, এবং হচ্ছে এটা নিয়ে গোজামিলের ব্যাপারে এখানে আছে, বা ডেটা ম্যানিপুলেশনের কথা আছে। এবং আমাদের অবস্থাটা এতটাই তলানিতে অর্থনীতিতে গেছিল শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকার এখানে হচ্ছে টাকা ছাপাতে বাধ্য হয়েছিল, যেটাকে, এবং যাতে মূল্যস্ফীতি বাড়ে।
এবং তার সাথে সাথে হয়েছে ক্রমাগত দুর্নীতি মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। আমি বলছি না যে মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কার্যকারিতা নাই, নিশ্চয়ই আছে, কিন্তু যদি যেটার দাম হচ্ছে 10 টাকা, সেটা যদি আমি 1000 টাকা আমি বিল দেখিয়ে যদি 900 টাকা দেশ থেকে পাচার করে দিই, অবশ্যই তো এটার একটা সাইড এফেক্ট হবে। তারপরে আসলে হচ্ছে 18 মাস ডক্টর ইউনূসের সরকার কিছু ভালো কাজ করেছে, কিছু সংস্কার করেছে, কিন্তু হিতে বিপরীত করেছে হচ্ছে যে সামষ্টিক অর্থনীতিতে ওরা রিজার্ভটাকে এখানে বাড়িয়েছে, কিন্তু রিজার্ভটাকে বাড়ানোর জন্য যেটা করেছে হচ্ছে সংকোচনমূলক এখানে হচ্ছে এই মুদ্রানীতি নিয়েছে। তো এই মুদ্রানীতির জন্য হয়েছে যে আপনার সুদের হার বেড়েছে, সুদের হার বেড়েছে বলে বিনিয়োগ করতে এখানে কোনো আমাদের উদ্যোক্তারা এখানে বেশি আগ্রহ পায় নাই। 6.02% হচ্ছে ঋণ নেওয়ার প্রবণতা, এবং তার সাথে সাথে আইন শৃঙ্খলা অবস্থা এতটাই অবনতি ছিল, রাজনৈতিক অস্থিরতা এতটাই ছিল, এবং শ্রমিক অসন্তোষ এত ঘন ঘন ছিল, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এবং আমাদের যদি সকল উদ্যোক্তারাই তো এখানে যদি দেশ থেকে ছেড়ে চলে যায়, তাহলে আমাদের দেশে এখানে বিজনেস ক্লাইমেটটা হবে কি করে? আমি আপনাকে বলছি অন্য সাইডেরটা। এবং আমাদের মূল্যস্ফীতি যেভাবে এই বছর তো আমরা আশঙ্কা করেছিলাম, এবং আমি বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছিলাম, এই যে আপনার মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে ওটার জন্য তো আমাদের মূল্যস্ফীতির উপর একটা প্রভাব পড়বেই। এবং এই যে তাই দেখলাম যে 8.3 থেকে এখন 8.71% হয়ে গেছে, এবং 9%-এর দিকে চলে যাবে। এটা 9% চলে গেছে, ইনফ্যাক্ট 9.1%-এর মতো হয়েছে। এখন আমাদের ডাবল ডিজিটে যদি যুদ্ধটা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি শেষ না হয়, তাহলে তো এটা যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা তো জানি যে জ্বালানি উচ্চ মূল্য আন্তর্জাতিক বাজারে, তারপর হচ্ছে গ্যাসের এখানে অপ্রাপ্ত এখানে যে সরবরাহ যেখানে আছে অপ্রতুল সরবরাহ, তারপর হচ্ছে সারের যে এখানে আপনার যে উচ্চ মূল্য, এবং তার সাথে সাথে হচ্ছে আনসিজনাল রেইনফল, এই এল নিনো ক্লাইমেট চেঞ্জের জন্য এখানে হচ্ছে। তো আপনার সবকিছুতে একটা সাইড এফেক্ট হবেই। এখন সরকার যেটা শেষ, এবং 18 মাসে কিন্তু টিসিবির আপনার কার্যক্রম কিন্তু প্রায় বন্ধই ছিল। তো তার জন্য আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যে আছে নিম্ন আয়ের বা নিম্ন মধ্য আয়ের উপর প্রচন্ড চাপ পড়েছে। এবং আমাদের 40 মাস ধরে আমাদের কিন্তু মূল্যস্ফীতি কিন্তু আমাদের ওয়েজ গ্রোথের চেয়ে আরো বেশি আছে। তার মানে হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা প্রায় 4 বছর ধরে কমে যাচ্ছে। তো এইরকম একটা অবস্থায় যেখানে বেকারত্বের হার বেশি, যেখানে শিক্ষিত বেকার এখানে প্রত্যেক বছর এখানে আরো লাখ লাখ শিক্ষিত বেকার এখানে আমাদের বাজারে ঢুকছে, এই সময় সরকার চাইলেও কতটুকু করতে পারবে? আপনাকে রেশন হতে হবে। এবং এর মধ্যে আমরা কিন্তু এডিবি, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন লোন চাইছি। ওরা বলছে ঠিক আছে দিব, কিন্তু তোমাদের সংস্কার করতে হবে, তোমাদের এখানে এই যে সাবসিডি যেগুলো আমরা দিই এগুলো এখানে কমাতে হবে, কর বাড়াতে হবে। তো এখন সরকারকে সংস্কারগুলো করতে হবে। কিন্তু হ্যাঁ, সরকার যদি যেটা চেষ্টা করছে যে ফ্যামিলি কার্ড দেওয়া বা ফার্মার্স কার্ড দেওয়া, এটা যদি এই রোল আউটটা ঠিক মতো করতে পারে, ঠিক লোক যেতে পায়, যে এটা এখন মনে করুন আমার কাছে হচ্ছে কয়েক হাজার কোটি টাকা আছে, কিন্তু আমি যদি কৃষক সেজে যদি কৃষক এখানে এফআইআর নিই, তাহলে লাভ হবে না। তো এই স্লিপেজটা যদি ওরা যদি এখানে বন্ধ করতে পারে, তাহলে কিছুটা হলেও লাঘব করতে পারবে। এবং সরকারের একটা ভালো জিনিস হচ্ছে ওরা বুঝতে পেরেছে যে সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক সুরক্ষা খাতে এখানে বিনিয়োগ করতে হবে, কেননা সামনের 1.5-2 বছর আমাদের অর্থনীতি আমাদের হচ্ছে মেরামত করতে হবে, এবং তখন কিন্তু অর্থনীতির প্রবৃদ্ধির হারটা কমে যাবে। এই 2 বছর যদি আমরা কনসলিডেট করতে পারি, তখন আস্তে আস্তে আবার প্রবৃদ্ধির হার বাড়বে, বিনিয়োগের হার বাড়বে, বেকারত্বের হার কমবে। কিন্তু এই 2 বছর যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারপর সরকার যদি টার্গেটেড ইন্টারভেনশন করে, ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করে, এই প্রক্রিয়াটা যদি করতে পারে, তাহলে কিছুটা অংশ হলেও জনগণ একটু হলেও স্বস্তি পাবে। ওকে, একটু মোশাররফ হোসেন আপনার কাছে জানতে চাই, পারভেজ আব্বাসীর কথার সূত্র ধরেই যেটা বলছিলেন যে ফ্যামিলি কার্ড সরকার চালু করেছে, কৃষক কার্ড ইতিমধ্যে চালু করেছে, এবং আমরা প্রধানমন্ত্রীর নিজ মুখের বক্তব্যেও শুনেছি যে তিনি বলছেন যে এই যে আপনাদের কার্ডগুলো দিতে হচ্ছে বা এই টাকাগুলো আমাদের সংস্থান করে, যেহেতু মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, সবাইকে একটু ধৈর্য ধরার কথাও তিনি বলেছেন। কিন্তু এই যে সামাজিক সুরক্ষাগুলো আসলে চালু করা হয়, সেইগুলো আসলে কতটা হচ্ছে, যেটা পারভেজ করিম আব্বাসী বলেন যে যারা হচ্ছে পাবার যোগ্য, সেই যোগ্য ব্যক্তি আসলে পাচ্ছেন কিনা। তো এই সরকার আসলে এই ধরনের যে যেন প্রপার মানুষ পায়, যে আসলে যার দরকার সে পাচ্ছেন কিনা বা পাবে কিনা, এই জায়গাগুলোতে আসলে সরকার কিভাবে কাজ করছে? না, এখানে আপনি একটি লক্ষ্য করবেন, ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের যে নির্বাচনী কমিটমেন্ট ছিল ইলেকশনের সময়, আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কমিটমেন্ট করে যে আমরা ফ্যামিলি কার্ড দেবো, ইতিমধ্যে কিন্তু কার্ড ইনশাআল্লাহ দেওয়া শুরু হয়েছে। আমরা বলেছি ফার্মার্স কার্ড দেবো, ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা বলবো ইমাম মসজিদকে আমরা সম্মানী দেবো, ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। আমরা বলেছি প্রতি বছর প্রায় 25,000 কিলোমিটার রাস্তা আমরা খাল খনন করবো, আমরা কিন্তু গাছ লাগাবো, এগুলি আমরা বলেছি। আপনি দেখবেন
অতীতের গভর্নমেন্টগুলি আপনি দেখেন, যদি বিশেষ করে 2008-এ কিন্তু একটা নির্বাচন হয়েছিল, প্রফেসর সাহেবের মনে থাকার কথা, বলেছিল আমাদেরকে ভোট দেন, আমি 10 টাকা চাল দেবো, পারে নাই কিন্তু। না, সেই 10 বলেছে আমি বিনামূল্যে সার দেবো, পারে নাই। বরং আমি দেখেছি 300 টাকার সার, 330 টাকার সার 1200 টাকায় কিনতে হয়েছে। বলেছে আমি ঘরে ঘরে চাকরি দেবো, চাকরি তো দিতেই পারেনি, মানে অনেকের চাকরিচ্যুত করেছে। অর্থাৎ এই প্রতিশ্রুতিগুলি ছিল একটা অনেকটা লোক দেখানো, মানুষকে চিট করে ভোট নেওয়া। কিন্তু আপনি দেখবেন 2012-তে 26-এ নেতা তারেক রহমান সাহেব যেই কথাগুলি বলেছে প্রত্যেকটা কিন্তু বাস্তব। হ্যাঁ, আমরা এটা বলেছি ইট ইজ দ্য পাইলটিং প্রোগ্রাম, আমরা এটা শুরু করেছি। এখন অনেকে প্রশ্ন তুলছে যে আপনার টাকা কোথায় পাবেন। আপনি জানেন যে যখন আমাদের ন্যাশনাল বাজেট হয়, যেমন গতবারও বাজেট হয়েছে, যেটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট করেছে 7,70,000 কোটি টাকা। এর আগে আওয়ামী লীগের আমলে কিন্তু এই ধরনের 7 লক্ষ কোটি টাকার উপরে করেছে। সেখানে মোট দান থোক বরাদ্দ থাকে প্রায় 65,70,000 কোটি টাকা। অথচ আমাদের, আপনারা বলছি আমরা এই কর্মসূচিগুলো কিন্তু আমাদেরকে গ্রাজুয়ালি আমরা করব, একসাথে করব না। একসাথে আমি 20,000 কিলোমিটার খাল খনন করবো না, 5 বছর আমি রেশিও অনুসারে আমি করব। আমার যদি 70,000 কোটি টাকা আমার থোক বরাদ্দ থাকে, আমি এই প্রকল্পের জন্য আমার বছরে ব্যয় হবে সর্বোচ্চ 32 থেকে 34,000 কোটি টাকা। তাইলে যারা এই সংস্থান করে তারা ন্যূনতম তো একটু জেনে শুনে কথাগুলি বলা দরকার। এক, তাছাড়া আপনি দেখবেন যে কোনো সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তার নিজস্ব একটা ম্যানিফেস্টো থাকে, নিজস্ব একটা কমিটমেন্ট থাকে রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি। যেমন আমরা বলেছি, মোশাররফ হোসেন একটু শর্টলি বলবেন, আমাদের বিরতি নেবার সময় হয়ে আপনি দেখবেন আমরা বলেছি আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো। তো কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়ে আমাকে শিল্পায়নে যেতে হবে, ইন্ডাস্ট্রিতে যেতে হবে। তো এইগুলি তো আমার রাজনীতি। আপনি যদি বলেন এটা উচ্চ দেশ চলে না, আপনি আবার কিভাবে শিল্পায়ন করবেন? তাইলে একটা সরকার তো সামনে এগিয়ে যেতে পারবে না। সুতরাং আপনাকে তার ম্যানিফেস্টো যেগুলো বাস্তবায়ন করতে এবং যেই কাজগুলি করে, দেখবেন একটা জিনিস দেখবেন, প্রফেসর সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে, মেগা প্রকল্প হবে, বিরাট বিরাট শিল্প, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা স্বচ্ছতার ভিত্তিতে হয় কিনা, সেটাকে দুর্নীতি হয় কিনা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আমাদের আজকের বিষয় সরকার ও রাজনীতির দায়-দায়িত্ব। আলোচক হিসেবে আছেন বিএনপির সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী। দুজনের সঙ্গে কথা বলবো। যে বিষয়টা নিয়ে একটু কথা বলছিলাম, যে আমাদের অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো, যে সেই অর্থনীতির চ্যালেঞ্জগুলো আসলে সরকার, যে সামাজিক সুরক্ষা আসলে সরকার কতটা সঠিক ব্যক্তির হাতে সামাজিক যে সুরক্ষা পদক্ষেপগুলো নেবে সেই পদক্ষেপগুলো তুলে দিতে পারবে। মোশাররফ হোসেন। না, এটা তো দেখেন আপনার ইতিমধ্যে আমরা কিন্তু শুরু করেছি। আপনি দেখেন এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো বিতর্ক নেই। বরং আমি একটা বিতর্ক দেখেছিলাম যে টাঙ্গাইলে একটা ঘটনা, কি মানে ভদ্রলোকের নাম মিস্টার জাহাঙ্গীর কবির। এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার পত্রপত্রিকা নানা নিউজ হলো যে একজন যিনি পাওয়ার যোগ্য না সেই লোককে দেওয়া হলো। এটা নিয়ে পরে সরকারের পক্ষ থেকে তদন্ত নির্দেশ দেওয়া হলো যে এটা তদন্ত কর। দেখা গেল ওই ভদ্রলোকের 13% জমি আছে, তাহলে তার বসত বাড়ি। আর সে অন্যের জায়গা বর্গা নিয়ে তো বোঝেন, ওই আপনার জমি আমি চাষ করবো, এই দেখো বর্গা নিয়ে এসে জমি চাষ করে। কিন্তু ভদ্রলোকের একটা শখ, উনি ওই যে টিকটক টক করে, খুব ভালো ছবি দেয়, এই দেশে দেয়। এর জন্য সোশ্যাল মিডিয়া এবং পত্রিকাগুলি মনে করেছে যে একটা হয়তো ধনী লোক যিনি সচ্ছল, তাকে কেন দেওয়া হচ্ছে। কিন্তু পরে গিয়ে সাংবাদিকরা সেখানে বলতে বাধ্য হয়েছে যে তিনি আসলে প্রকৃত লোক, এবং তাকে দিয়ে সরকার একটা প্রকৃত কৃষককে মূল্যায়ন করেছে। তা আপনি মনে করেন সরকারের এখানে যে প্রণোদনা দেওয়া হচ্ছে, আমি মনে করি যে এটাকে রাজনৈতিকভাবে বায়াসড হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা যারা নিডি, একজন কৃষক বলেন, একজন তাদেরকে 2,500 টাকা দেওয়া হয়। তো যারা রাজনীতি করে অথবা যারা সমাজটাকে এগিয়ে নিতে যায়, তারা এত নিচে নামবে এটা আমার কাছে মনে হয়। তারপর আমরা যে প্রসেসটা করেছি সরকারের পক্ষ থেকে, এইটা ইউনো, ওই সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরকম একটা কমিটি করে দেওয়া হয়েছে যাতে কোনো ম্যানিপুলেট করা না যায়, মানে প্রকৃত যে পাওয়ার যোগ্য তাকে যেন দেওয়া হয়। সুতরাং এই ক্ষেত্রে সরকার খুব 100% সরকার এটা কমিটেড যে এখানে কোনো দুর্নীতি বা কোনো স্বজন প্রতি প্রশ্রয় দেওয়া যাবে না। এখন আপনাকে দেখতে হবে আমাদের, যেমন আমি সংসদ সদস্য, আমি এলাকায় গেলে মানুষের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স ফিরে আসছে যে আমি মনে হয় কৃষক কার্ড আমার দরকার, ফ্যামিলি কার্ড আমার। অনেকে আমার মহিলারা আমাকে বলে আমরা কবে পাবো, আমরা কবে পাবো, কৃষকরা বা আমরা কবে পাবো। অথবা যে আমার ওখানে দেখবেন আমি ওই যে খাল খনন, কারণ আমাদের দেশে কৃষকদের কিন্তু সবচেয়ে বড় সংকট হইলো পানি। সব জায়গায় কিন্তু টিউবওয়েল দিয়ে যে খরচটা যায় ওইটা তার বেয়ার করা তার পক্ষে সম্ভব না। কিন্তু সে যদি ক্যানেল থাকে, সেখানে যদি পানি আমরা রিজার্ভ রাখতে পারি, ওইটা দিয়ে কিন্তু চাষাবাদ করা সবচেয়ে সহজ।
এই যে আমি এবার এলাকা আমার মানে আমার এখানে 20টা ইউনিয়ন আছে, এক এক ইউনিয়ন থেকে মানে 20টা 30টা করে ডিমান্ড যে তাড়াতাড়ি আমাদের খালকরণ করে দেন, তাইলে আমরা এক ফসল 2 ফসল আমরা, তারপর এখন সবজির যে ডিমান্ড যে আমরা এগুলো উৎপাদন করতাম। অর্থাৎ আমাদের এই কর্মসূচিগুলি গণবান্ধব কর্মসূচি ইতিমধ্যে জনগণ গ্রহণ করেছে। মোশাররফ হোসেন, আমরাও প্রত্যাশা করি যে আপনাদের যে গণবান্ধব যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো নিশ্চয়ই সেই মানুষটি পাক যাদের আসলে প্রয়োজন। একটু পারভেজ করিম আব্বাসী, যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমাদের স্টুডিওতে আছেন, বিষয়টা আসলে আলোচনা না করে পারছি না। যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তিনি শপথ নিয়েছেন এবং আজকে প্রথম তার ক্যাবিনেট একটা মিটিং হয়েছে, এবং মিটিংয়ে যে বিষয়টি ইতিমধ্যে আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে এ নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে যে 45 দিনের মধ্যেই তারা বিএসএফকে জমি দেবে সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার জন্য। তো এই কাঁটাতারের বেড়া দেবার যে প্রসঙ্গটা এসেছে, এই বিষয়টি নিয়ে আসলে বাংলাদেশের জায়গা থেকে কোনো দুশ্চিন্তার কারণ আছে কিনা? যেহেতু পশ্চিমবঙ্গের সীমান্তে, বাংলাদেশের সীমান্তে সবসময় সীমান্ত হত্যা নিয়ে দ্বন্দ্ব এবং ভারত বিরোধী যে একটা এইখানকার একটা সেন্টিমেন্ট কাজ করে, এই কিন্তু সীমান্ত হত্যা বিষয় নিয়ে এবং সীমান্ত নিয়ে আছে, এই বিষয়টা আসলে কি? ধন্যবাদ, আপনার প্রশ্নটা বেশ বিস্তারিত ছিল, বাট পটভূমিটা দিয়েছেন বা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন। হ্যাঁ, আমাদের এখানে ভারতের ব্যাপারে আমাদের একটা সবসময় একটা আকর্ষণ আছে, আবার বিকর্ষণ আছে, মানে আমি বলি লাভ হেট রিলেশনশিপ। তো উই লাভ টু হেট ইন্ডিয়া অ্যান্ড উই অলসো হেট টু লাভ ইন্ডিয়া, বাট দুটোই হয়, এবং এখানে কিছুটা হচ্ছে ইন্ডিয়ারও হচ্ছে একই রকম। মূল কথা হচ্ছে ভারত হচ্ছে আমাদের অনেক বড় একটা প্রতিবেশী, 3 দিক দিয়ে আছে, এবং আমাদের বিশ্বের একটা সবচেয়ে বড় হচ্ছে বর্ডারটা হচ্ছে এখানে ওদের সাথে। কিন্তু ঢাকা কলকাতার সম্পর্ক দিয়ে, ঢাকা কিন্তু নয়াদিল্লির সম্পর্ক কিন্তু আমরা চিন্তা করলে হবে না। মানে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতে 28টি একটি রাজ্যের মধ্যে একটি, এবং এটা পিছিয়ে পড়া রাজ্য। তো ওই রাজ্যে যদি ওরা যদি কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে তাদের সীমান্ত এখানে করতে পারে, খুব ভালো। আমরা তো এখানে ওদের এই যে ভাই বলছেন এখানে ড্রাগস, তারপর হচ্ছে ইলিগাল স্মাগলিং, এদের আমরা এখানে জ্বালাই তো অতিষ্ঠ। তো আমাদের হয়ে স্মাগলিং যদি ওরা বন্ধ করে কাঁটাতার দিয়ে দিতে পারে, ভালো কথা, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু এই কাঁটাতার দিয়ে যদি ওরা বলে যে আমরা ভালো প্রতিবেশী হচ্ছে, তাহলে এই দাবিটা কিন্তু অনেক অক্ষে কিন্তু এখানে হচ্ছে যে এটা জাস্টিফাইড হবে না কি। এবং আমার মনে হয় যে ভারত এবং বাংলাদেশ দুজনই দুজনকে দরকার। কিন্তু আমি এই নতুন সরকারকেও দেখছি এখানে ওদের বাংলাদেশ ফার্স্ট, ওদের ম্যানিফেস্টোতে আছে, পররাষ্ট্র নীতিতে সবার সাথে এখানে একটা সাম্যতার ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে, এবং হচ্ছে উইন উইন সিনারির উপর করবে। ভারত যদি তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে অ্যান্টি বাংলাদেশ কার্ডটা খেলা বন্ধ করে, তাহলে বাংলাদেশ ও ভারত বিদ্বেষের এখানে যে বিদ্বেষী মনোভাবটা কমে যাবে, অ্যান্টি ইন্ডিয়া কার্ড খেলার জন্য প্রবণতা কমে যাবে, এবং তখন আমাদের সরকারের জন্য আরও সহজ হবে ভারতের সাথে এখানে হচ্ছে কানেক্টিভিটি, ইনভেস্টমেন্ট এবং পাওয়ার এবং হাইড্রো ইলেকট্রিসিটি নিয়ে এই কাজগুলো করার জন্য। তো আমার মনে হয় যে দিল্লি যদি চায় বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত করার জন্য, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে যে তাদের অ্যান্টি বাংলাদেশি পলিটিক্স খেলছে, বা আসাম বা ত্রিপুরাতে, এগুলোর উপর নিয়ন্ত্রণ আনা উচিত। পারভেজ করিম আব্বাসী, এটা নিয়ে আমরা আরো অন্য কোনো আলোচনায় বিস্তারিত আলোচনা করব না, আজকে যেহেতু সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। দর্শক, এতক্ষণ শুনলেন সরকার ও রাজনীতির দায় দায়িত্ব, এই নিয়ে আলোচনা। পরবর্তীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।